আজকে ভিডিওতে রায়বাড়ী ইনফরমেশন 2024-এর সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের যে 1 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে অর্থাৎ আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেইটা আছে সঠিক উত্তর নির্বাচন করো। একে আছে বন্দে গান ই চিহল গানি কথার মানে হলো এটা আছে 40 জন বান্দা। এরপর 2 আছে সুলতান রাজিয়ার মৃত্যু হয়েছিল, এটা হবে 1240 খ্রিস্টাব্দে। এরপর 3 আছে দহ মানে এটা 10 হবে। এরপর 4 বেলগ্রামের যুদ্ধ হয়েছিল, এটা 1540 খ্রিস্টাব্দে। এরপর 5 টমাস রো এসেছিলেন মোগল সম্রাট জাহাঙ্গীরের দরবারে। এরপর 2 দিকে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে আনুষ্ঠানিক পোশাককে কি বলা হয়? আনুষ্ঠানিক পোশাককে খিলাত বলা হয়। এরপরে 2 আছে উলাক কাকে বলে? ঘোড়ার মাধ্যমে ডাক ব্যবস্থাকে উলাক বলে। এরপর 3 আছে আকবরনামা কে লিখেছিলেন? আকবরনামা লিখেছিলেন মোগল আমলের একজন বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল আল্লামি। এরপরে 4 আছে আকবরের দরবারে 9 জন বিশিষ্ট মানুষদের একত্রে কি বলা হতো? আকবরের দরবারে 9 জন বিশিষ্ট মানুষদের একত্রে নবরত্ন বলা হতো। এরপরে 5 আছে ভাস্কো দা গামা পরে কোন পর্তুগিজ নৌসেনাপতি ভারতে আসেন? ভাস্কো দা গামার পরে পর্তুগিজ নৌসেনাপতি ডিউক অফ আলবুকাম ভারতে আসেন। এরপরে 3 আছে টিকা লেখো যে কোনো দুটি। একে আছে খুতবা। খুতবা শব্দের আসল অর্থ হলো ভাষণ। কোনো সুলতানের শাসনকালে মসজিদের ইমাম শুক্রবারের নামাজের পর খুতবা পাঠ করতেন। এই খুতবায় খলিফা ও সুলতানের নামের উল্লেখ থাকতো। খুতবা পাঠের উদ্দেশ্য হলো সুলতান যে নিয়ম মেনে শাসন করছেন তা জনগণকে জানানো। এরপরে 2 আছে খানোয়া যুদ্ধ। খানোয়া যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে হয়েছিল। দিল্লির মুঘল বাদশাহ বাবর ও মেওয়াড়ের রানা সংগ্রাম সিংহের মধ্যে খানোয়া যুদ্ধ হয়েছিল। খানোয়া যুদ্ধের ফল বাবরের জয়লাভ। খানোয়া যুদ্ধে মুঘল বাদশাহ বাবর মেওয়াড়ের রানা সংগ্রাম সিংহকে পরাজিত করে জয়লাভ করেছিলেন। এরপরে 3 আছে হুন্ডি। হুন্ডি হলো এক বিশেষ ধরনের ও বিভিন্ন মূল্যের কাগজ যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত। মধ্যযুগে ভারতে হুন্ডি ব্যবস্থা চালু হয়েছিল। হুন্ডি ব্যবস্থার ধরন মধ্যযুগে ভারতে কাগজের ব্যবহার শুরু হয়। এই সময় সরাফ নামে এক শ্রেণীর অর্থ ব্যবসায়ীরা বণিকদের কাছ থেকে ধাতুর মুদ্রা নিয়ে তার কাগজের হুন্ডি দিত। এই হুন্ডি দিয়ে বণিকরা অন্য জায়গায় নির্দিষ্ট পরিমাণ মুদ্রা নিতে পারত। ফল হুন্ডি ব্যবস্থা প্রচলনের ফলে বণিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো অনেক নিরাপদ ও সহজ হয়েছিল। এরপরে 4 আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে আছে পর্যটক পেজের বর্ণনায় বিজয়নগর সম্বন্ধে লেখো। বিজয়নগর রাজ্য দক্ষিণ ভারতে অবস্থিত। বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন সঙ্গম নামে এক ব্যক্তি 2 পুত্র হরিহর ও বুক্ক। 1336 খ্রিস্টাব্দ থেকে 1645 খ্রিস্টাব্দের মধ্যে বিজয়নগরের 4টি রাজবংশ রাজত্ব করেছিল। এই সময়কালে বিজয়নগরে অনেক বিদেশি পর্যটক ভারতে এসেছিলেন। তাদের বিবরণীতে বিজয়নগর রাজ্য সম্পর্কে অনেক তথ্য জানা যায়। বিজয়নগরে আগত বিদেশি পর্যটকগণ হলেন ইতালির নিকোলো কান্টি, পারস্যের আব্দুর রাজ্জাক, পর্তুগালের পেজ ও নুনিজ এবং দুয়ার্তে বারবোসা। এরপরে বিজয়নগর সম্পর্কে পর্যটকদের বিবরণ। বিদেশি পর্যটকদের বিবরণ থেকে বিজয়নগর সম্পর্কে জানা যায় যে বিজয়নগর শহরটি ছিল খুব সুন্দর। শহরটি 7টি প্রাচীর দিয়ে ঘেরা ছিল। নগরটি ছিল ইতালির রোম নগরীয় মতো বড় ও সুন্দর। রাজপ্রাসাদের কাছে ফলের বাগান ছিল। নগরের দিঘির পাশে অনেক তাল গাছের বাগান ছিল।
নগরে অনেকগুলি খাল ছিল যেগুলি দিয়ে স্বচ্ছ জল প্রবাহিত হতো। নগরে অসংখ্য লোক বসবাস করত। কৃষি ও জলসেচ। বিজয়নগর রাজ্যের অধিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষি। কৃষিকাজের জন্য জলসেচ ব্যবস্থার সুবন্দোবস্ত ছিল। রাজ্যের আয়ের প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব। বিজয়নগরে চাল, গম ও অন্যান্য শস্য প্রচুর পরিমাণে পাওয়া যেত। এরপর যাচ্ছে ব্যবসা বাণিজ্য ও শিল্প। বিজয়নগর ব্যবসা বাণিজ্য ও শিল্পে যথেষ্ট উন্নত ছিল। বিজয়নগরের সঙ্গে পর্তুগালের ব্যবসা বাণিজ্য চলত। ষাঁড়ের মাধ্যমে বাজারে জিনিসপত্র বহন করা হতো। এরপরে এটা হচ্ছে শ্রেণীবিভক্ত সমাজ। বিজয়নগরে ধনী ও গরিব শ্রেণীর লোক বসবাস করত। ধনী ও গরিব মানুষের জীবনযাপনেও অনেক পার্থক্য ছিল। ধনীরা অনেক সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে জীবন কাটাতো। এরপরে দুইটা আছে দাক্ষিণাত্য ক্ষত ব্যাখ্যা করো। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময়ে দক্ষিণ ভারতে মারাঠাদের ক্ষমতা অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব দক্ষিণ ভারত জয় করে বেশি রাজস্ব আদায় করতে ও মারাঠাদের দমন করতে চেয়েছিলেন। বিজাপুর ও গোলকোন্ডা দখল। ঔরঙ্গজেব দক্ষিণ ভারতে বিজাপুর ও গোলকোন্ডা রাজ্য দখল করেছিলেন। মারাঠা সাম্রাজ্য দখলের চেষ্টা। ঔরঙ্গজেব মারাঠা সাম্রাজ্যের দখল করতে গিয়ে ব্যর্থ হন। দাক্ষিণাত্য ক্ষত। ঔরঙ্গজেব দাক্ষিণাত্যকে নিজের অধিকারে আনার জন্য 25 বছর ধরে চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি। একেই দাক্ষিণাত্য ক্ষত বলা হয়। 1707 খ্রিস্টাব্দে এই দাক্ষিণাত্যেই ঔরঙ্গজেবের মৃত্যু হয়। এরপরে এটা আছে দিল্লির লালকেল্লা সম্বন্ধে লেখো। লালকেল্লা। দিল্লির লালকেল্লা প্রায় 200 বছর ধরে মুঘল শাসকদের অন্যতম বাসস্থান ছিল। পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বকালে এটি নির্মিত হয়। লাল বেলে পাথরে নির্মিত এই কেল্লার নাম কিলা মুবারক। আয়তন ও সীমানা। দিল্লির মধ্যভাগে অবস্থিত লালকেল্লার আয়তন আগ্রা দুর্গের প্রায় দ্বিগুণ ছিল। লালকেল্লার পূর্ব দিকে ছিল যমুনা নদী এবং পশ্চিমে ছিল পরিখা। বৈশিষ্ট্য। লালকেল্লার 4টি বড় দরজা, 2টি ছোট দরজা ও 21টি বুরুজ ছিল। দুর্গের মধ্যে এক ভাগে ছিল রাজপরিবারের বাসস্থান আর অন্যদিকে ছিল বিভিন্ন দপ্তর। দুর্গ ও শহরের মধ্যে যেসব নালাগুলি দিয়ে জল বয়ে যেত সেই সব জলবাহী নালাগুলি নগর-ই বিহিসদ বা স্বর্গের খাল নামে পরিচিত। ইসলামিক রীতি অনুযায়ী এই খালগুলিকে সাম্রাজ্যের সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হতো। মুঘল আমলে এই দুর্গটি বানাতে খরচ হয়েছিল প্রায় 91 লক্ষ টাকা। বর্তমানে প্রতি বছর ভারতের স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এরপরে 5-এ আছে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1-এ আছে পাগলা রাজা কাকে বলা হয়? তুগলকি কাণ্ড সম্বন্ধে লেখো। মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। রাজস্বের পরিমাণ বৃদ্ধি। সিংহাসনে আরোহণের পর মোহাম্মদ বিন তুগলক কৃষি জমির পরিমাণ বৃদ্ধি এবং রাজস্ব বৃদ্ধির জন্য সচেষ্ট হন। গঙ্গা যমুনা উর্বর দোয়াব অঞ্চলে তিনি 10% থেকে 40% রাজস্ব বৃদ্ধি করেন। কৃষকদের অবস্থা। ওই সময় অনাবৃষ্টির জন্য কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে, কিন্তু সুলতানের কর্মচারীগণ জোর করে রাজস্ব আদায় করলে অনেক কৃষক কৃষিকাজ পরিত্যাগ করে জঙ্গলে পালিয়ে যায়। ফলে ওই অঞ্চলে দুর্ভিক্ষ শুরু হয়। সুলতানের গৃহীত ব্যবস্থা। কৃষকদের প্রকৃত অবস্থা জানার পর সুলতান রাজস্ব হ্রাস করেন, শস্য বীজ দানের, ঋণ দানের ও জলসেচের ব্যবস্থা করেন। রাজধানী স্থানান্তর। মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেন। তিনি নতুন রাজধানী দেবগিরির নাম পরিবর্তন করে রাখেন দৌলতাবাদ। সুলতান মোহাম্মদ বিন তুগলকের রাজধানী পরিবর্তনের কারণ একে হচ্ছে বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা। রাজধানী দিল্লি ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলের সন্নিকটে অবস্থিত ছিল, তাই দিল্লিতে সর্বদাই বৈদেশিক আক্রমণের সম্ভাবনা ছিল, কিন্তু দেবগিরি ছিল সেই
আশঙ্কা থেকে মুক্ত। 2 কেন্দ্রীয় অবস্থান, দিল্লি সুলতানি সাম্রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত ছিল না। অপরপক্ষে দেবগিরি উত্তর ভারত ও দক্ষিণ ভারতের মধ্যস্থলে অবস্থিত হয় প্রশাসনিক সুবিধাও হয়। তবে দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরে কিছুদিন পর সুলতান আবার দেবগিরি থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন। এরপরে প্রতীক মুদ্রার প্রচলন। সুলতান মুহাম্মদ বিন তুগলকের সবচেয়ে উল্লেখযোগ্য সংস্কার হলো প্রতীক মুদ্রার প্রচলন। অনেকে বলেন এই মুদ্রাগুলি ছিল তামার, আবার অনেকে বলেন ব্রোঞ্জের। প্রতীক মুদ্রা প্রচলনের কারণ, সুলতানের প্রতীক মুদ্রা প্রবর্তনের কারণ বিভিন্ন বিদ্রোহ দমন, বিশাল সৈন্যবাহিনী, রাজধানী পরিবর্তন প্রভৃতি কারণে রাজকোষ শূন্য হয়ে পড়ে। এই সংকট থেকে মুক্ত হওয়ার জন্য রৌপ্য মুদ্রার পরিবর্তে স্বল্প মূল্যের ধাতু মুদ্রা প্রবর্তনের পরিকল্পনা করেন সুলতান। 2 ব্যর্থতার কারণ, সুলতান মুহাম্মদ বিন তুগলকের প্রতীক মুদ্রা প্রচলন 3 বছরের মধ্যেই ব্যর্থ হয়, কারণ প্রতীক মুদ্রা যাতে জাল না করা যায় তার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিতে ব্যবসায়ী ও বণিকরা এই মুদ্রাগুলি নিতে অস্বীকার করে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সরকার এই মুদ্রাগুলি প্রত্যাহার করে নেয়। সাধারণ ব্যক্তিদের উচ্চ পদ প্রদান। মুহাম্মদ বিন তুগলক অভিজাত সাধারণ ব্যক্তিদের প্রশাসনের উচ্চ পদ প্রদান করেছিলেন। মুহাম্মদ বিন তুগলক ছিলেন মধ্যযুগের একজন বিরল ব্যক্তিত্ব। তার কার্যকলাপের উপর ভিত্তি করে তাকে পাগলা রাজা এবং কাজকর্মকে তুগলকি কাণ্ড কারখানা বলা হয়। এরপরে 2 আছে শের শাহের সংস্কারগুলি ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো, সম্রাট শের শাহ ছিলেন বিজেতা হিসেবে শ্রেষ্ঠ আর শাসক হিসেবে শ্রেষ্ঠতম। দিল্লির শাসক হিসেবে তিনি মাত্র 5 বছর রাজত্ব করেছিলেন, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই শাসন ব্যবস্থা সর্বত্র তিনি কৃতিত্বের সাক্ষ্য রেখেছিলেন। শের শাহের সংস্কার। ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে শের শাহ অনন্য প্রতিভা সাক্ষ্য রেখেছিলেন। তিনি পাট্টা ও কবিলিয়ত ব্যবস্থা চালু করেন। 1 পাট্টা। শের শাহ কৃষককে কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার এবং তাকে কত রাজস্ব দিতে হবে তা লিখে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হতো। কবুলিয়ত। পাট্টাপ্রাপ্ত কৃষকরা রাজস্ব দেওয়ার কথা স্বীকার বা কবুল করে সরকারকে যে দলিল সই করে দিত তাকে কবুলিয়ত বলা হতো। এরপরে বিচার ব্যবস্থা। শের শাহ পক্ষপাতহীন ও কঠোর বিচার ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি তার সাম্রাজ্যের মধ্যে একই ধরনের আইন ও দণ্ডবিধি প্রবর্তন করেন। সম্রাট স্বয়ং প্রতি বুধবার আপিল মামলার বিচার করতেন। অপরাধীকে শাস্তিস্বরূপ বেত্রাঘাত, অঙ্গচ্ছেদ, এমনকি প্রাণদণ্ডও দেওয়া হতো। এরপর এটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সুদীর্ঘ ও প্রশস্ত রাজপথ নির্মাণ শের শাহের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তিনি পূর্ববঙ্গের সোনারগাঁ থেকে পেশোয়ার পর্যন্ত 1400 মাইল দীর্ঘ পথ নির্মাণ করেন, যা সড়ক ই আজম, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড নামে পরিচিত। তিনি আগ্রা থেকে বুরহানপুর ও আগ্রা থেকে যোধপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করেন। তিনি পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা নির্মাণ করেছিলেন। তিনি প্রথম ঘোড়ার পিঠে ডাক আদান প্রদানের ব্যবস্থা করেন। ধর্মনীতি। শের শাহ ছিলেন সুন্নি মুসলমান। তিনি ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণ করে শাসন পরিচালনা করতেন। ব্রহ্মজিৎ গৌড় তাঁর প্রধান সেনাপতি ছিলেন। তার উদারনীতির জন্য তিনি ভারতের জাতীয় সম্রাটের মর্যাদা লাভ করেছিলেন। উপসংহার। মধ্যযুগে মাত্র 5 বছর রাজত্ব করে শের শাহ উন্নত শাসন কাঠামো রচনা করেন। এ প্রসঙ্গে ঐতিহাসিক স্মিথ বলেছেন যে শের শাহ যদি আরও কয়েক বছর জীবিত থাকতেন তাহলে তা ভারতের ইতিহাসে হয়তো মহান মোগলদের আবির্ভাব সম্ভব হতো না। এরপরে 3 আছে সুলতানি আমলে জল সংরক্ষণ ও জল সরবরাহ সম্বন্ধে লেখো। দিল্লিতে সুলতানি শাসনের সূচনা হয় সুলতান কুতুবউদ্দিন আইবকের সময় থেকে। এই সময় থেকে রাজধানী হিসেবে ও ধর্মীয় কারণে দিল্লি গুরুত্ব বেড়েছিল। দিল্লি শহরে একটি প্রধান সমস্যা ছিল জলের অভাব। দিল্লির সুলতানরা দিল্লিবাসীর সুবিধার জন্য বিভিন্নভাবে জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা করেছিল।
প্রথমে এটা হচ্ছে জল সংকটের কারণ। দিল্লির জল সংকটের কারণ হলো আরাবলী পাথুরে এলাকায় দিল্লির অবস্থান। 2 দিল্লির জনসংখ্যা বৃদ্ধি। 3 যমুনা নদীর ঘন ঘন খাত পরিবর্তন করা প্রভৃতি। এরপর যেটা হচ্ছে জল সংরক্ষণ ও সরবরাহে সুলতানদের গৃহীত ব্যবস্থা। প্রথমে এটা হচ্ছে সুলতান ইলতুৎমিশের উদ্যোগ। সুলতান ইলতুৎমিশ দিল্লিবাসীর প্রয়োজনীয় জলের চাহিদা মেটানোর জন্য একটি জলাধার হৌজ-ই শামসি বা হৌজ-ই সুলতানি খনন করেছিলেন। ইবন বতুতার বর্ণনায় 8 কোণা বিশিষ্ট এই জলাধারটি বর্ণনায় আছে। এরপর যেটা আছে সুলতান আলাউদ্দিন খলজির উদ্যোগ। সুলতান আলাউদ্দিন খলজি একটি 4 কোণা বড় জলাধার খনন করে জল সংরক্ষণ ও জল ও সরবরাহের ব্যবস্থা করেছিলেন। এটি হৌজ-ই আলাই নামে পরিচিত ছিল, পরে এর নাম হয়েছিল হৌজ-ই খাস। এরপর যেটা আছে সুলতান গিয়াসউদ্দিন তুগলকের উদ্যোগ। গিয়াসউদ্দিন তুগলক তুগলকাবাদে উঁচু বাঁধ দিয়ে জল ধরে রেখে একটি জলাধার তৈরি করেছিলেন। এবার এটা আছে সুলতান ফিরোজ শাহ তুগলকের উদ্যোগ। সুলতান ফিরোজ শাহ তুগলক খাল কেটে শহরে জল সরবরাহের ব্যবস্থা করেছিলেন। তিনি পুরনো কিছু নালা সংস্কার করে শহরে জল সরবরাহ স্বাভাবিক করেছিলেন। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে একই দাগে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।